গল্পটি সাধারণ কোনো গল্প নয়, বরং অষ্টাদশ শতাব্দীর একটি মহাকাব্যিক গল্প। বলছি দ্য রেপ অফ দ্য লকের কথা, যা প্রথম প্রকাশিত হয়েছিল রচয়িতার নাম ছাড়াই 1712 সালে এবং আরও কিয়দংশের সংযুক্তি ঘটিয়ে 1714 সালে আবারও প্রকাশিত হয়। 1800 শতকের সারা জাগানো এই মহাকাব্য বা এপিক পোয়েমটি লিখেছিলেন আলেকজান্ডার পোপ। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একজন বিশিষ্ট কবি, অনুবাদক এবং স্যাটায়ারিস্ট, অর্থাৎ বিদ্রূপাত্মক সাহিত্য রচয়িতা। পোপের অধিকাংশ কর্মেই প্রাচীন গ্রিক মিথোলজি এবং ক্লাসিক্যাল পোয়েট্রির প্রভাব লক্ষ্য করা যায়। তাই তো তিনি প্রাচীন গ্রিক লেখক যেমন হোরেস, ভার্জিল, হোমারদের দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত ছিলেন এবং তিনি হোমারের রচিত বিশ্বের প্রাচীনতম এবং এই মডার্ন যুগেও বহুল পঠিত দুটি মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি অনুবাদ করেন। মানব চরিত্র এবং নীতিশাস্ত্রের ক্রমানুগত ব্যবহার ছিল আলেকজান্ডার পোপের লেখনী প্রধান বৈশিষ্ট্য। তার কয়েকটি বিখ্যাত সাহিত্যকর্ম হল দ্য ডানসিয়াড, অ্যান এসে অন ক্রিটিসিজম, অ্যান এসে অন ম্যান এবং দ্য রেপ অব দ্য লক, যেটি আমাদের আজকের আলোচনার মূল বিষয়। গল্পটির সারসংক্ষেপ জেনে নেওয়ার পূর্বে এর পটভূমি জেনে নেওয়া যাক। অবিশ্বাস্য হলেও সত্য যে একটি সত্য ঘটনার অবলম্বনেই এই মহাকাব্যটি রচিত হয়েছিল। ইংল্যান্ডের দুটি স্বনামধন্য ক্যাথলিক পরিবারের পারিবারিক কলহ নিয়েই এই গল্পটির সূত্রপাত। অ্যারাবেলা ফার্মর এবং তার বাগদত্তা লর্ড রবার্ট পেত্রে কোনো কারণবশত পারিবারিক দাঙ্গায় জড়িয়ে পড়লে সেই কলহে পেত্রে এরাবেলার চুল কেটে নেয় এবং এই লর্ড পেত্রের বন্ধুই ছিলেন জন ক্যারিল। জন ক্যারিল ছিল আবার আলেকজান্ডার পোপের অন্তরঙ্গ বন্ধু। এই জন ক্যারিলের ইন্সপাইরেশন এবং দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতেই পোপ দ্য রেপ অব দ্য লক লেখা শুরু করে। এবার আসা যাক এই মহাকাব্যের চরিত্রগুলোর পরিচিতিতে। বেলিন্ডা এই গল্পের প্রধান চরিত্র, যা রিয়েল লাইফের অ্যারাবেলা ফার্মারের প্রতিনিধিত্ব করে। এই বেলিন্ডা ছিল বর্ণনাতীত সৌন্দর্যের অধিকারী, যার খুবই সুন্দর দুটি লক বা চুলের গোছা ছিল, যেগুলো তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করত। সম্মোহনী সৌন্দর্যের পাশাপাশি বেলিন্ডা ছিল অষ্টাদশ শতাব্দীর এক অভিজাত সম্ভ্রান্ত ক্যাথলিক পরিবারের একজন নারী, যে কিনা তার অ্যাপিয়ারেন্স এবং সামাজিক অবস্থান নিয়ে ছিল খুবই সচেতন। শখ, যেটি ছিল বেলিন্ডার একটি ল্যাবডগ বা কোলে রাখার কুকুর। তৎকালীন একটি বিড়াল বা ল্যাবডগ রাখা ছিল অভিজাত ফ্যামিলিগুলোর লাক্সারিয়াস লাইফস্টাইল নির্বাহ এবং ফ্যাশনেবল চিন্তা চেতনার প্রকাশ। ব্যারন, যে চরিত্রটিকে লর্ড পেত্রের বিপরীতে রচনা করা হয়েছে, এটি অন্যতম প্রধান চরিত্র। এই ব্যারনকে আমরা গল্পের ভিলেনও ধরতে পারি। ব্যারন ছিল খুবই ডিজায়ারাস এবং সে যা আকাঙ্ক্ষা করত সেটাই পেতে চাইত। তাই সে বেলিন্ডার সৌন্দর্যের প্রতীক হিসেবে তার চুলগুলো কেটে নিয়ে তার নিজের কাছে রাখতে চেয়েছিল এবং সেই লকগুলো পাওয়ার জন্য সে গডের কাছে প্রার্থনা করে এবং গডের নিকট স্যাক্রিফাইসও অফার করে। যখন সে তা পেয়ে যায়, তখন আনঅ্যাপোলজেটিক ওয়েতে দম্ভ ভরে তার বিজয় উপভোগ করে। ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, বরং ক্লেরিসা নামক অপর একটি চরিত্র, যার কাছ থেকে ব্যারন কেচে ধার নিয়ে বেলিন্ডার সুন্দর লকগুলো কেটে নিয়ে অট্টহাসি এবং বিজয় উল্লাসে মেতে ওঠে। পরবর্তী চরিত্রটি হল এরিয়েল। এই এরিয়েল ছিল একটি কাল্পনিক ক্যারেক্টার। এটিকে গল্পে সিল্ফ বলা হয়েছে। সিল্ফ মানে হলো স্পিরিট বা কোনো মহতাত্মা। এই এরিয়েল নামক স্পিরিটটির কাজ ছিল
বেলিন্ডাকে কোনো ক্ষতি থেকে সতর্ক করা এবং ক্রমাগত কোনো বিপদের পূর্বাভাস দেওয়া। তবে এই সিল্পগুলোর সতর্কতা শোনার শর্ত ছিল। শর্তটি হলো, যতদিন একজন মেয়ে ভার্জিন এবং ইনোসেন্ট থাকবে ঠিক ততদিনই সে সেই সতর্ক বার্তাগুলো বুঝতে পারবে। এরপর আমরা দেখতে পাবো আমব্রিয়েল নামক একটি ফ্যান্টাসি ক্যারেক্টারকে। আমব্রিয়েলকে এরিয়েল চরিত্রটির ঠিক বিপরীত ক্যারেক্টারও বলা যেতে পারে। এই চরিত্রটির কাজ হলো মানবান্তরে দুঃখ, হতাশা, গ্লানি ও ক্ল্যাশ তৈরি করা। যখন বেলিন্ডার চুল কাটা হয়েছিল তখন আমব্রিয়েল পাতাল বা নরকের একটি জায়গা কেভ অফ স্প্রিন থেকে দুঃখ আর হতাশা এনে বেলিন্ডার মাথায় ঢেলে দিয়েছিল এবং বেলিন্ডা অপরিসীম দুঃখ কষ্টে নিপতিত হয়েছিল। এরপর আমরা দেখি ক্ল্যারিসা নামক একটি চরিত্র, যে ব্যারনকে কেচি ধার দিয়ে বেলিন্ডার চুল কেটে নিতে সাহায্য করেছিল। এবং ক্ল্যারিসা পয়েমের শেষে মেয়েদের বাহ্যিক সৌন্দর্য ও চাকচিক্য মূল্যহীন ও ক্ষণস্থায়ী এবং এর পরিবর্তে ইনার বিউটি বা অভ্যন্তরীণ গুণগুলোকে, যেমন গুড সেন্স ও গুড হিউমারকে অধিক গুরুত্ব দেওয়া সম্পর্কে মোরালাইজিং স্পিচ ডেলিভার করেছিল। নেক্সট চরিত্রটি হলো থ্যালিস্ট্রিস। সে ছিল বেলিন্ডার একজন ভালো বন্ধু, যে বেলিন্ডার চুল হারানোর জন্য অনেক দুঃখ প্রকাশ করেছিল এবং বেলিন্ডাকে ভেঙে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছিল এবং হতাশ না হয়ে ব্যারনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য মানসিক সাহস জুগিয়েছিল। বেলিন্ডা যাতে তার লকগুলো আবার ফিরে পায় তার চেষ্টাও সে করেছিল। তার লাভার স্যার প্লিওমের নিকট অনুরোধ জানিয়ে সে যেন ব্যারনকে রাজি করাতে পারে বেলিন্ডার লকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। স্যার প্লিওম অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসার খাতিরে বেলিন্ডার চুল ফিরিয়ে দেওয়ার জন্য ব্যারনকে অনুরোধ করেছিল, কিন্তু ব্যারন চুলগুলো ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এবার আসি এপিকটির স্ট্রাকচারে। এই মহাকাব্যটি হিরোইক কাপলেটসে লেখা, অর্থাৎ প্রত্যেক চরণ যুগলের শেষে একই ছন্দ বিন্যাস এবং প্রত্যেকটি লাইন আবার প্যান্টামেটার লাইন, অর্থাৎ 5 জোড়া সিলেবল নিয়ে গঠিত। বাংলায় বললে 10 মাত্রিক কবিতা এবং সম্পূর্ণ ইপিক পয়েন্টটি 5টি কান্টোতে বিভক্ত। কান্টো কি জিনিস? কান্টো হলো কাব্যস্বর্গ বা বড় কোনো মহাকাব্যের এক একটি পরিভাগ। নাটকের যেমন পরিভাগকে আমরা অঙ্ক বলি, ঠিক তেমনি কাব্যের ক্ষেত্রে আমরা সেটিকে ক্যান্টো বলি। এখন যাওয়া যাক মূল গল্পে। ক্যান্টো নাম্বার 1। গল্পের শুরুটি হয় বেলিন্ডার ঘুম থেকে ওঠার একটি সেটিং দেখানোর মাধ্যমে। একটি অজানা আবেশ বা ঘোরের মধ্য দিয়ে বেলিন্ডা জাগ্রত হয়। ঘুমে থাকাকালীন স্বপ্নে অ্যারিয়েল বা তার গার্ডিয়ান সিল্পটি তাকে আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করতে থাকে, কিন্তু ঘুম থেকে উঠেই সে সমস্ত সতর্কতা ভুলে যায়, কারণ আজকে সে একটি সোশ্যাল গ্যাদারিং অ্যাটেন্ড করতে যাবে। সেখানে যাওয়ার জন্য বেলিন্ডা খুবই এক্সাইটেড ছিল, তাই সে তার টয়লেট মানে হচ্ছে সাজসজ্জা নিয়ে খুবই ব্যস্ত ছিল। তার সমস্ত মেইডরা তাকে তার বিভিন্ন প্রসাধনীগুলো দিয়ে সাহায্য করছিল। এই অংশ থেকে এপিকটির একটি লাইন হলো, পাপস পাউডার প্যাচেস বাইবেল বিলেট ডগস। লেখক এর দ্বারা বিভিন্ন প্রসাধনী এবং পার্থিব বস্তু সামগ্রীকে বুঝিয়েছেন। ক্যান্টো নাম্বার 2। এই ক্যান্টোতে বেলিন্ডা লন্ডন শহর থেকে হ্যাম্পটন কোর্ট প্যালেসে নৌকা দিয়ে যাত্রা শুরু করে এবং এই যাত্রা পথে ওই সিল্প বা পরি বা সুপারন্যাচারাল স্পিরিট যাই বলেন, তাদের কাজ ছিল বেলিন্ডাকে প্রোটেক্ট করে নিয়ে যাওয়া। তাদের কেউ কেউ বেলিন্ডার হাত পাখা, কেউ হাত ঘড়ি, কেউ বা তার প্রসাধনী, কেউ বা তার চুলগুলোকে দায়িত্বের সাথে দেখে রাখছিল। এবার আসে কান্টো নাম্বার 3-এ। কান্টো নাম্বার 3-এ প্রথমেই দেখানো হয় বেলিন্ডা হ্যাম্পটন কোর্টে পৌঁছে এবং উপস্থিত সকলেই বেলিন্ডার সৌন্দর্যে অভিভূত হয়ে যায়। বহু পুরুষের কাঙ্ক্ষিত স্বপ্নের নারী ছিল এই বেলিন্ডা, তাই বহু প্রণয় প্রস্তাবও সে পেয়েছিল, কিন্তু সে সবগুলো প্রত্যাখ্যান করেছিল। তার প্রত্যাখ্যিত বাণীও যেন মিষ্টি মধুর লাগছিল তাকে কামনাকারী সেই সকল পুরুষের নিকট।
সেখানে আয়োজন করা হয় কফি পার্টি এবং একটি বিশেষ গেমে, যেটির নাম ছিল অমব্রে। অমব্রে ছিল অষ্টাদশ শতাব্দীতে লন্ডনের একটি বিখ্যাত তাস খেলা। আমাদের মেইন প্রোটাগনিস্ট বেলিন্ডা এই অমব্রে খেলায় অংশ নেয় দুটি সুদর্শন পুরুষের সাথে, এবং এই খেলাতেই সে সর্বপ্রথম ব্যারনের দৃষ্টি আকর্ষণ করে। তার দুটি সুদর্শন লক ব্যারনকে সম্মোহিত করে ফেলে। ব্যারনও সেই খেলায় বেলিন্ডার প্রতিপক্ষ হিসেবে অংশ নেয়, কিন্তু সে পরাজিত হয়। খেলায় এই জিত উপভোগ করতে বেলিন্ডা অন্যমনস্ক হয়ে পড়লে এই সুযোগে ব্যারনের মনোবাঞ্ছা আরও তীব্র হয়ে ওঠে। একেতে তার বেলিন্ডাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তার উপর অমব্রে খেলায় বেলিন্ডার বিপরীতে পরাজয়, এই দুয়ে মিলে ব্যারন প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে। তাই সে বেলিন্ডার সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তার লক দুটির একটি সেই অন্যমনস্কতার সুযোগ নিয়ে কেটে ফেলে, এবং এই কাজে তাকে সাহায্য করেছিল ক্ল্যারিসা নামক অপর একটি চরিত্র, যে তাকে উপযুক্ত ইন্ধন এবং একটি কেচি ধার দিয়ে বেলিন্ডার চুলগুলো কেটে নিতে সাহায্য করে। বেলিন্ডার ভার্জিন চিন্তাগুলো লাস্টার্স চিন্তা দ্বারা রিপ্লেস হয়ে গেছিল, তাই এরিয়েলের সতর্কতাগুলো আর শুনতে পাইনি। কান্টো নাম্বার 4, চুলগুলো হারিয়ে বেলিন্ডা হতাশায় এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ আম্ব্রিয়েল কেভ অফ স্প্লিন থেকে দুঃখ আর হতাশাযুক্ত দীর্ঘ নিঃশ্বাস তার অন্তরে ঢালতে থাকে। বেলিন্ডা আফসোস করে বলতে থাকে, কেন ব্যারন তার একটি লক কাটলো, সে কেন তার দুটি লকই কেটে নিল না। চরম হতাশায় নিপতিত বেলিন্ডার পাশে দাঁড়িয়েছিল তার একমাত্র শোভাকাঙ্ক্ষী এবং তার অন্তরঙ্গ বন্ধু থেলিস্ট্রিস। ক্যান্টো নাম্বার 5, বেলিন্ডার শোকে শোকাহত হয়ে থেলিস্ট্রিস তার ভালোবাসার মানুষটি অর্থাৎ স্যার প্লিয়নকে আর্জি জানায় সে যেন ব্যারনকে রাজি করিয়ে বেলিন্ডার চুলগুলো ফেরত নিয়ে আসে, কিন্তু হায় আফসোস, ব্যারন তাতেও রাজি হয় না। বরং ক্ল্যারিসা ব্যারনের পক্ষ নিয়ে একটি মোরালিটি স্পিচ দেওয়া শুরু করে, যেটিতে সে মেয়েদের আউটার বিউটি থেকে ইনার বিউটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে। তার কথাগুলোর মর্মার্থ থাকলেও কিন্তু সে যে কাজটি করেছিল তা ছিল হিংসার বশবর্তী হয়ে বেলিন্ডার চুল কাটায় সাহায্য করা, যা কোনোভাবেই ভালো কোনো গুণাবলী বা ইনার বিউটির উদাহরণ হতে পারে না। তাই ক্ল্যারিসার এ ধরনের দাবি জানানো মোটেও যুক্তিযুক্ত ছিল না। তাই ভোজসভার অনেকেই ক্ল্যারিসার কথায় ততটাও গুরুত্ব দেয়নি। অপরদিকে ব্যারন লকগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে সেগুলো দিয়ে ডায়মন্ড বসানো রিং বানানোর পরিকল্পনা করতে থাকে, কিন্তু বেলিন্ডা তা মেনে নেয়নি। সে থেলিস্ট্রিসের সহায়তায় ব্যারনের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে অনেকেই নিহত আহত হয়। সেই বিশৃঙ্খলায় বেলিন্ডার লকটি চিরতরে তারাদের দেশে হারিয়ে যায়। লেখক তার ধারণায় লেখেন, সেই লকটি তারাদের দেশে পৃথিবীর মানুষের তুলনায় স্টারগেজার্সদের দ্বারা আরও সমাদৃত হবে। কি বাহ্যিকভাবে অবান্তর মনে হচ্ছে? অবান্তর মনে হলেও এই মহাকাব্যটির গভীর অর্থ রয়েছে, যা আমাদের দেয় কিছু জীবনমুখী শিক্ষা। বেলিন্ডা এই চরিত্রটি শিখায় অতিরিক্ত সৌন্দর্যের অধিকারী হলেও তা প্রদর্শন করা সঠিক নয়। ব্যারন এই চরিত্রটি দ্বারা আমরা শিখি অতিরিক্ত ডিজায়ারাস হওয়াও ঠিক নয়, কারণ পরিশেষে কিছুই আর একান্ত নিজের থাকে না, সবই ক্ষণস্থায়ী। এরিয়েল কোনো খারাপ কিছু ঘটার পূর্বে বিবেকের দংশন এরিয়েল চরিত্রটি দ্বারা প্রকাশ পেয়েছে। খারাপ কিছু ঘটে গেলে আমাদের মানব অন্তরে যে হতাশার সৃষ্টি হয়, তাই আম্ব্রিয়াল চরিত্রটি দ্বারা প্রকাশ পেয়েছে। ক্ল্যারিসা এই চরিত্রটি একটি আইরনিক্যাল চরিত্র, যা আমাদের সমাজে কিছু হিংসাত্মক মানুষকে রিপ্রেজেন্ট করে, যারা মুখে নীতি আদর্শের কথা ঠিকই বলে কিন্তু অন্তরে ধারণ করে ঠিক এর উল্টোটা। অন্যদিকে থেলাস্ট্রিস হলো আমাদের জীবনে পাওয়া একটি অমূল্য সম্পদ, যা সুসময়ের বন্ধুকে নির্দেশ করে। আর বেলিন্ডার তারার দেশে হারিয়ে যাওয়া লকটি মৃত্যুর পরে আফটার লাইফের ইঙ্গিত করে, অর্থাৎ হেভেনলি সৌন্দর্যে হারিয়ে যাওয়াকে নির্দেশ করছে। কোন চরিত্রটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন।
এবং এছাড়াও আপনারা ইংরেজি সাহিত্যের কোন নাটক, উপন্যাস বা মহাকাব্যটি এভাবে গল্পের সারসংক্ষেপ আকারে জানতে চান সেটাও কমেন্ট করে বলে দিন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।